সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে সুস্থ থাকতে চেষ্টা করছেন। আমরা জানতে চাই চ্যানেলে আজকের অনুষ্ঠান বাংলাদেশে ইউরোলজিক্যাল ডিজিজ। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার তাসকিরা সুলতানা চৌধুরী, FCPS সার্জারি, MS ইউরোলজি, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হসপিটাল। আমরা আজ তার সাথে মূত্র সংক্রান্ত বিষয়গুলো নিয়ে জরুরি আলোচনা করব। মূত্রনালীর নিম্নাংশের সংক্রমণের ক্ষেত্রে যে সকল উপসর্গ দেখা দেয় সেগুলো মূত্রত্যাগের সময় ব্যথা ও জ্বালাপোড়া অনুভূত হয়, ঘন ঘন প্রস্রাব হয়, মূত্রথলিতে প্রস্রাব না থাকা অবস্থায় প্রস্রাবের চাপ অনুভূত হয়, জ্বর অনুভূত হয়, মূত্রের সাথে রক্ত যাওয়া ইত্যাদি নানাবিধ সংক্রমণে আমরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছি। প্রেক্ষাপট বাংলাদেশ পুরুষ ও মহিলা উভয়ের ক্রনিক ইউটিআই হয় এবং অ্যাকিউট ইউটিআই হয়। এটা অনেকে বুঝে, অনেকে বুঝতে পারে না। বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন, তার প্রতিরোধ এবং প্রতিকার কি? এখন আপনি জানতে চেয়েছেন যে প্রেক্ষাপট বাংলাদেশ আসলে কি বেশি। আমি যদি বলি 100 জন রুগী চিকিৎসকের চেম্বারে যদি চিকিৎসা নিতে আসেন, তাদের প্রায় 70 থেকে 80 ভাগ রুগীর প্রথম প্রেজেন্টেশনটা হয় জ্বালাপোড়া, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, মানে প্রস্রাবে জ্বালাপোড়া বা এই বিষয়গুলোর আশেপাশে। প্রস্রাব হচ্ছে না ঠিকমতো, জ্বালাপোড়া করছে, জ্বর এসে যাচ্ছে, ব্যথা করছে, এই বিষয়ক পেশেন্টগুলো আমাদের সবচাইতে বেশি আউটডোরে আমরা পাই। তো এটা যদি আপনি বয়স ভেদে বলেন যে এটা কাদের বেশি হয়, ছেলে মেয়ে উভয়েই আসলে এই একই রোগে আক্রান্ত এখানে, এবং কোনো এই যে ইমিউন না, ছোট একেবারে মনে করেন অনেক ছোট বাচ্চা, 1 মাসের শিশু বা 2 মাসের শিশু, যেটা মা বাবা খেয়াল না করলে বুঝতে পারে না, সেই বাচ্চাগুলোরও ইউটিআই হতে পারে। আর বয়স তো একদম 100 ইয়ার্স, যতদিন একটা মানুষ বাঁচে তাদের এই সমস্যাগুলো হতে পারে। তো সব ধরনের রুগী আসেন। মহিলাদের একটু বেশি হয়, কারণ মহিলাদের ইউটিআই হওয়ার কিছু কারণ এক্সট্রা আছে, যে কারণে মহিলারা ইউটিআইতে আক্রান্ত হন বেশি। মহিলা রোগী আমরা পাই। পুরুষ রোগীও যে কম তা না, পুরুষ রোগীও আছে, তবে মহিলা রোগীর সংখ্যা বেশি। আপনি যদি আরও ডিটেলস জানতে চান, আমি যদি বাচ্চাদের ক্ষেত্রে ভাগ করে বলি, যেমন 10 বছরের ছোট শিশুদের কীরকম প্রেজেন্টেশন হয়, 10 থেকে 20-এর মধ্যে একরকম, 20 থেকে 30 বা 40 পর্যন্ত ওদের একটা কারণ, প্রত্যেকের কারণটা আলাদা, কিন্তু সবাই ভুগতে পারেন। তো রুগীরা আসলে কী ধরনের সিমটম নিয়ে আসে আমরা জানতে চাই, যে কী হলে আমরা বুঝবো। যখন আমাদের এই প্রস্রাবের রাস্তার ইনফেকশনটা, এটা যদি অল্প কিছু দিনের জন্য হয়, কয়েকটা দিন, সপ্তাহের নিচে ধরে সমস্যাটা হচ্ছে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, এর থেকে বেশি না, তার জন্য তার যে প্রবলেমগুলো আসতেছে তখন চিকিৎসকের কাছে আসছে এবং আমরা বুঝতে পারছি যে তার চিকিৎসার দরকার, সেটাকে আমরা অ্যাকিউট ইউটিআই বলতে পারি। তো অ্যাকিউট ইউটিআই প্রেজেন্টেশন সাধারণত একটু বেশি হয়। বেশিটা কীরকম? রুগী বুঝতে পারেন যে তার একটা অস্বস্তি ভাব হচ্ছে। শুরুতেই কিন্তু জ্বালা পোড়া হওয়া বা জ্বর এসে যাওয়া তা কিন্তু হয় না। সবচেয়ে কমন যেটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম যেটা হয়, যেটা মূত্রথলি বা তার মূত্রথলির বাহিরের ইউরের সাথে কোনো রকমের সংক্রমণ হলে, প্রদাহ হলে, ওখানে কোনো পাথর তৈরি হলে, অথবা তার কোনো মানে অ্যাকিউট কোনো, ধরেন তার অন্য কোনো অসুখের জন্য সে ওষুধ খাচ্ছে, সেই ওষুধের সাইড ইফেক্টে তার প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না, অথবা কারো কনস্টিপেশন আছে, ঠিকমতো মল ত্যাগ করতে পারছেন না, অথবা তলপেটে কোনো একটা সার্জারি হয়েছে, অথবা আশেপাশে সে ব্যথা পেয়েছে, অথবা কোমরের হাড্ডিতে আর্থ্রাইটিস বা পায়ে ব্যথা, কোনো একটা কারণ সে বিছানায় শোয়া আছে, এই ধরনের রোগীগুলো সাধারণত ইউটিআইটা সহজেই হয়ে যায়। তখন তারা অস্বস্তি ভাব বোধ করে, তারা হঠাৎ করে বলতে পারে না। তখন আমরা যখন তাকে দেখি, পরীক্ষা করতে দিয়ে, পরীক্ষাতে হয়তো কালচার পজিটিভ চলে আসে, ইউটিআই ধরা পড়ে। আর ক্রনিক ইউটিআই, এটা তো আসলে এটা অনেক কঠিন একটা, মানে, এবং যার হয় ক্রনিক ইউটিআই তার কিন্তু মানে ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি মোটামুটি সে ভালোই আক্রান্ত হয়, কারণ তাকে এই জন্য তার সময় নষ্ট হয়, তার ওয়ার্কিং মানে কার্যক্ষমতা যেটাকে আমরা বলি, ওয়ার্কিং আওয়ারও নষ্ট হয়, তাকে টাকা পয়সা খরচ করে ওষুধ খেতে হয়। দেখা গেল একটা সেট অফ অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না, আমরা আরেক সেট দিচ্ছি, কাজ হচ্ছে না, আরেক সেট দিচ্ছি, প্রয়োজন আমরা ইনজেকশন দিই। এবং ইনজেকশনের ক্ষেত্রেও এরকম যে রুগীরা, মানে কিছু কিছু রুগী আসেন কোনো ওষুধেই তার কাজ করছে না, সমস্ত মুখের খাওয়ার ওষুধ বন্ধ, তাকে তখন আমাদের ইনজেকশনে চলে যেতে হয়, দামি ইনজেকশনে, যেটা এক একটা কোর্স শেষ করতে 20-30 হাজার টাকা চলে যায়, এরকমও হচ্ছে, আমরা দিচ্ছি। তো এটার আসলে কারণ কি? তো
এটা কিন্তু আমাদের সোসাইটির জন্য, আমাদের দেশের জন্য এবং এই সাবকন্টিনেন্টে, এশিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বা রেজিস্ট্যান্ট ইউটিআই খুব বেশি হচ্ছে, যে কারণে এটা কিন্তু একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটা নিয়ে এখন অ্যালার্ট জারি করেছে যে অ্যান্টিবায়োটিক যত্রতত্র লেখা যাবে না, এবং একজন চিকিৎসক লিখবেন এবং যে কোনোখান থেকে এটা লেখার আগে তার একটা পজিটিভ কালচার থাকতে হবে, তার একটা এভিডেন্স থাকতে হবে, না হলে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করা যাবে না। জিনিসটা বোঝার বিষয়। সবচেয়ে বেশি হয় মূত্রথলির সংক্রমণ। মূত্রথলিটা হচ্ছে আমাদের শরীরের একটা বেলুনের মতো একটা থলি, যেটা আমাদের তলপেটে থাকে, যেটা হচ্ছে আমাদের শরীরের সারাদিনের বিপাকীয় ক্রিয়ায় যে ইউরিনটা তৈরি হয়, এই ইউরিনটা মনে করেন 1 থেকে 1.5 লিটার ইউরিন স্বাভাবিকভাবে তৈরি হয়, যেটা প্রতিদিন আমরা 4 থেকে 5 বার বা 6 বার টয়লেট ভিজিট করে সেই ইউরিনটা ক্লিয়ার করা হয়। এটা নর্মালি জমা হলেই সাথে সাথে কিন্তু একজন যায় না, জমা হওয়ার পরে 2-3 ঘন্টা সময় পরে এটা যাওয়া হয়। এই যে কিছুক্ষণ সময় এই পানিটা, বর্জ্য সংবলিত পানিটা, যেটার ভিতরে আমাদের এক্সক্রিটরি প্রোডাক্ট যেমন ক্রিয়েটিনিন, ইউরিয়া, মানে টক্সিক কিছু জিনিস যেটা শরীরের জন্য প্রয়োজনীয় না, বের হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমরা আগে যখন বই খাতায় পড়েছি, আমাদের যে কিছুদিন আগ পর্যন্ত আমাদের পড়াশোনায় আমাদের ছিল যে ইউরিনটা বেসিক্যালি স্টেরাইল হয়, আমাদের বই খাতায় লেখা ছিল। কিন্তু এখন কিন্তু মানে আমাদের কন্টিনেন্ট সোসাইটি বা এনএসএস ট্রাস্টের যে রিপোর্টগুলো বের হয় 2 বছর পর পর, সেখানে বলছে ইউরিন কিন্তু আর এখন স্টেরাইল বলে না, যে প্রত্যেকটা মানুষের ইউরিনেই মিনিমাম 500 থেকে 550 বিভিন্ন ধরনের জীবাণু থাকে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার মানে সহ অবস্থান থাকে। মানে ওই ব্যাকটেরিয়াগুলো তার বডির জন্য এটা তার একটা হোস্টে সে থাকে, তার একটা সহ অবস্থান করে থাকে, রোগীর কোনো সিমটম তৈরি করে না, রাইট? ক্ষতি করে না নর্মালি এই মাইক্রোবায়োমসগুলো থাকে, কিন্তু এগুলো কারো ইউটিআই করে, কারো করে না। বিষয়টা হচ্ছে কার করবে কার করবে না, সেখানেই হচ্ছে আমরা আমাদের খাবার দাবার, লাইফস্টাইল, চলাফেরা, আমাদের প্র্যাকটিস, বিভিন্ন রকমের হেলদি আনহেলদি প্র্যাকটিসের কারণে মূত্রথলিটা তখন একটা রিস্কের শিকার হয়ে যায়। সেটা কীরকম বিশদভাবে বলতে গেলে, যেমন মূত্রথলির একটা, এই যে মানে স্রষ্টা কত মহান, এত সুন্দর একটা থলি তৈরি করে দিচ্ছেন, মূত্রথলির যে লাইনিংটা, এটা কিন্তু 5 থেকে 6টা লেয়ার ইনার লাইনিং। ফলে দেখেন এই জীবাণুযুক্ত জিনিসগুলো থাকে আমাদের শরীরে কিন্তু ঢোকে না। আপনি সারা রাত 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা যদি ঘুমায় থাকেন, আপনার মূত্রথলির ভেতর থেকে কিন্তু সামান্যতম পানি ভেতরে ঢুকবে না, কারণ এটা শরীর বের করে দিয়েছে, সে আধার হিসাবেই থাকবে, সে ঢোকার কথা না, সে ওখানে স্টোর থাকবে। আপনি যখন তাকে অনুমতি দিবেন সে বের হয়ে যাবে। কোনো একটা কারণে যদি তার এই স্টোরিং পাওয়ানোর ভিতরে কোনো একটা জায়গায় ফাটল তৈরি হয়, ছিদ্র তৈরি হয়, এই ফাটলটা কারা করে? এই ফাটলটাই করে জীবাণু। সেই রকম ক্ষতিকারক জীবাণু, যে জীবাণুগুলো আপনার শরীরের ডিফেন্সের থেকে তাদের পাওয়ার বেশি। সেটা কখন হয়, যেমন আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে ডায়াবেটিক রোগীরা যারা স্টেরয়েড খায় তাদের কি হয়, যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগী, অথবা সন্তান সম্ভবা মাদার, প্রেগন্যান্ট মাদার, অথবা যারা অন্য কোনো কারণে স্টেরয়েড খায় শরীরে, তাদেরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। তাদের মানে পুলিশম্যান, শরীরের যে পুলিশম্যানগুলো আমাদের অসুখ বিসুখে প্রোটেকশন দেয়, সেই পুলিশম্যানগুলো দুর্বল থাকে। তখন হয় কি, ওই যে জীবাণুভর্তি থলিটা বসে আছে, একসময় তার বডিটা উইক হয়ে যাওয়ার কারণে সে ওখানে ফাটল ধরা, ছোট ছোট মানে ফাটল করে তারা ভেতরে যায়, সেলুলার এন্ট্রি হয়ে যায়। সেলুলার এন্ট্রি যদি একবার জীবাণু করতে পারে, বিশেষ করে ব্যাকটেরয়েডস বা কিছু ব্যাসিলাই আছে যেগুলো ইকোলাই সবচেয়ে কমনলি হয়, এদের কিছু প্রপার্টি আছে, এটা যদি কোনো কারণে সেল এন্ট্রি করে ব্যারিয়ার ভেদ করে এই 5টা লেয়ারের ভিতরে কোনো একটা লেয়ারে ঢুকে, তখন হয় কি ওরা ওদের ক্যারেক্টার চেঞ্জ করে তারা ডরমেন্ট হয়ে যায়, কিছু মানে ফোর্সকে রেখে দেয়, রেজিস্ট্যান্ট হচ্ছে। প্লাস হচ্ছে ডরম্যান্ট ব্যাকটেরিয়াকে সাধারণত, সে ডরম্যান্ট মানে সে তখন খায় না, ঘুমায় না, সে প্রোটেকশন নিয়ে বসে থাকে। সেটা কি বলবো, এটাকে আপনি যদি এসপিওনাস সিস্টেমে বলে না, যে কিছু পকেটে পকেটে শত্রুকে মোকাবেলার জন্য আমাদের বোম বসে থাকে, যারা হচ্ছে যে অ্যাক্টিভ হয় না, যখন অ্যাক্টিভ ফোর্সটা শেষ হয়ে যায় তখন তারা লাইনে আসে, সেকেন্ড লাইনার। প্রথমত আমাদের ক্ষেত্রে আমাদের একটা নিজস্ব প্রোটেকশন ব্যারিয়ার আছে, 5টা লেয়ার আমি বললাম, এটা নর্মাল এবং বায়োফিল্ম থাকে। বায়োফিল্ম হচ্ছে প্রোটেক্টিভ একটা লেয়ার, একটা মনে করেন একটা জাল দিয়ে ঘেরা আছে। এই ব্যাকটেরিয়াগুলো জ্বালাপোড়া করবে, অসুবিধা করবে, কিন্তু আপনার সেলের ভিতরে ঢুকতে পারবে না সহজে। কোনো কারণে যদি আমাদের ইমিউনিটিটা নষ্ট হয়, কম থাকে, দুর্বল থাকে, তখন ওরা সেলে ঢুকে যায়, ঢুকে কিছু ডরমেন্ট হয়ে তারা বসে থাকে। আমি যখন অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অ্যান্টিবায়োটিক কাজ করে যারা অ্যাক্টিভলি, যেই ব্যাকটেরিয়াগুলো অ্যাকশনে আছে, বড় হচ্ছে, ভাঁজ হচ্ছে, ভেঙে ভেঙে 2টা থেকে 4টা, 4টা থেকে 10টা এভাবে ভেঙে ভেঙে বাড়ছে, এই পর্যায়ে অ্যান্টিবায়োটিক কাজ করে। কিন্তু কেউ যদি ডরমেন্ট হয়ে, নিষ্ক্রিয় হয়ে চুপচাপ বসে থাকে, ওকে অ্যান্টিবায়োটিক খুঁজে মারতে পারে না।
ফলে আপনি তাকে 7 দিন ওষুধ খাওয়ালেন, পেশেন্ট ওই যেগুলো ব্যাকটেরিয়া সামনে ছিল চলে গেল, মারা গেল, আপনার সিমটম কমে গেল, আপনি ওষুধ বন্ধ করে দিলেন। 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আবার দেখা গেলো ফ্লেয়ার আপ ইনফেকশন, এবং এটা এমন আসলো এখন আর কোনো ব্যাকটেরিয়া কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কারণ ওই ডরমেন্টটা তখন তার ক্যারেক্টার চেঞ্জ করে, সে তার গতিবিধি চেঞ্জ করেছে। এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটা হচ্ছে এখন, এগুলা আসলে আমি সহজে সংক্ষেপে বললাম, এটা আমাদের অনেক রিসার্চের, আমাদের দেশীয় না বিদেশে অনেক রিসার্চ প্রজেক্ট করার পরেই কিন্তু এইসব তথ্যগুলো আমরা জানতে পারছি। ফলে ক্রনিক ইউটিআই কিন্তু একটা অনেক বড় স্বাস্থ্য ঝুঁকি। ক্রনিক ইউটিআই এর ক্ষেত্রে কিডনি কি এফেক্টেড হওয়ার সম্ভাবনা কি আছে? আমি সারা বাংলাদেশে যখন যেখানে যাই, বেড়াতে যাই, কোনো কাজে যাই, আমি কিন্তু এই সুযোগটা নেই, এই প্রশ্নটা আমি নিজে থেকেই করি যে বাংলাদেশে ইদানিং কিডনি রোগীর সংখ্যা অনেক বেশি, বাংলাদেশে এখন ডায়াবেটিস, হাইপারটেনশনের রোগীর সংখ্যা অনেক বেশি, কারণ এটা ডায়াগনোসিস হচ্ছে। তো ক্রনিক যে কোনো জিনিসই আসলে ভালো না, যেটা একটা দীর্ঘমেয়াদী জিনিসটা পড়ে থাকা। তো ক্রনিক ইউটিআই বা ক্রনিক কিডনি ডিজিজ একটা বড় কারণ বাংলাদেশে এই মুহূর্তে কিডনি ফেলিওরের সবচেয়ে বড় কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আনকন্ট্রোল এবং হচ্ছে আনকন্ট্রোল হাইপারটেনশন। ঠিক আছে, এখন ডায়াবেটিস আনকন্ট্রোলের সমস্যাটা কি হয়, কিভাবে হয়? ডায়াবেটিস এমন একটা অসুখ, এই অসুখটার কারণে শরীরের সমস্ত জায়গার রক্তনালীগুলো সরু হয়ে যায়, ওখানে চর্বি জমে, এটার জন্য অ্যাজ এ হোল প্রত্যেকটা অর্গান ক্ষতিগ্রস্ত হয়। আবার ডায়াবেটিস রোগীদের হয় কি, এটা এরকম যে সুগার বাড়ার জন্য তার ইউটিআই বেশি হয়, আবার ইউটিআই হয় দেখে তার সুগারটা কন্ট্রোল হয় না। আচ্ছা, তাহলে এখানে উপায় কি? উপায় হচ্ছে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, এবং আপনার ইউটিআই হয় কি না, কারণ ডায়াবেটিস রোগীদের কিন্তু যে কোনো কিডনি ডিজিজ বা যে কোনো ইনফেকশনে কিন্তু শুরুতে সিমটম ওরকম আসে না। ইউটিআইও তারা দেখা যায়, আমরা কালচার পজিটিভ পাচ্ছি কিন্তু রোগীর কোনো সমস্যা নাই, মানে এটা অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট হলেও আমরা তাকে ট্রিটমেন্ট করতে হয়। সেই জন্য আমরা ডায়াবেটিক রোগী, প্রেশারের রোগীদের বলি কি, আপনারা নিয়মিত স্বাস্থ্য চেক আপ করেন, হেলথ চেক আপ করেন স্বাস্থ্য। আপনি 3 মাস, 6 মাস বা বছরে মিনিমাম 2 বার আপনারা আপনার নিকটবর্তী যে কোনো হেলথ কমপ্লেক্স বা প্রাইভেট সেন্টার থেকে আপনারা পরীক্ষা করেন, যেন আপনাদের বেসিক যেখানে আমাদের ইনফ্লামেশনটা কমনলি হয় সেটা আছে কিনা, থাকলে সেটা চিকিৎসার সাথে সাথে যদি করে ফেলেন তাহলে এটা ক্রনিক হবে না, তখন আপনি ইউ উইল বি প্রোটেক্টেড। যে কোনো জিনিস ছোট থাকতে যদি আমরা সেটা করতে পারি, সেজন্য আপনার প্রশ্নটা খুবই রিলেভেন্ট। যেন ক্রনিক ইউটিআই অবশ্যই কিডনি ফেলিওর পর্যন্ত করতে পারে যদি আপনি মানে না থামান, সে ওখান থেকে ইউরিনারি ট্র্যাক্ট থেকে, মূত্রথলি থেকে সে ইউরেটারে যাবে, কিডনিতে চলে যাবে। কিডনিতে আমরা এটাকে বলি পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিসটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এটা যখন হয় তখন কিন্তু পেশেন্টটার অ্যাসিমটোম্যাটিক থাকে না, উনি তখন প্রচণ্ড রকমের মানে জ্বর, ব্যথা, পেটে ব্যথা, কোমরে 2 পাশে ব্যথা, তারপর বমি করেন, খেতে পারেন না, জ্বর এসে যান, এবং হচ্ছে অনেক সময় এইসব রোগীদেরকে আমাদের হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দিতে হয়, এবং ওদের চিকিৎসা ইনজেকশনের মাধ্যমে দিতে হয়। অনেকের কিডনির মধ্যে পুঁজও জমে যায়, তখন তো তাকে অপারেশনের মধ্যেও যেতে হয়, অনেক কিছুই হতে পারে। ইউরিনারি ব্লাডার থিকনেস কেন হচ্ছে? এই বিষয়টা আমরা প্রায় শুনে থাকি যে ইউরিনারি ব্লাডার মোটা হয়ে গেলে তার ইনফেকশন হবে অথবা এটা কেটে ফেলতে হবে। পেশেন্টদের একটা ধারণা সাধারণ মানুষের যে থিকনেস অফ দি ওয়াল, এইটা সম্পর্কে যদি আপনি একটু আমাদের। এটা সবচেয়ে মজার কথা হচ্ছে ইউরিনারি ব্লাডার কিন্তু চোখে দেখা যায় না, কেউ দেখতে পারবে না। একটা মানুষ মারা যাওয়ার পর যদি পেট কাটা হয় তাহলে দেখা যাবে থিকনেস বেড়ে গেছে। এই ডায়াগনোসিসটা সাধারণত করেন আল্ট্রাসোনোলজিস্টরা। আল্ট্রাসোনোতে দেখা যায় যে নর্মালি যেটুকু মানে 0.2 to 4 মিলিমিটারের নিচে, 4 মিলিমিটারের নিচে হচ্ছে নর্মাল। যদি কারো মূত্রথলির মানে লেয়ারটা যদি 4 মিলিমিটারের বেশি হয় তখন আমরা বলি হ্যাঁ থিকনেস ইনক্রিজড, মানে বেড়ে গেল, ঘনত্ব বেড়ে গেছে। সেটা জিনিসটা কেমন, জিনিসটার কয়েকটা কারণ। এটার প্রথমত কারণ হচ্ছে, একটা হচ্ছে তার মূত্রথলিটা যদি অনেক বেশি এক্সারসাইজ করে, অনেক বেশি কাজ করে। সেটা কেমন, যে তার যদি কারো যদি মূত্রথলির বাহিরে কোনো একটা ব্লক থাকে, বাধা থাকে, যেমন পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় থাকতে পারে, অথবা কারো মূত্রথলির রাস্তাটা সরু হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি স্ট্রিকচার ইউরেথ্রা, অথবা কোনো একটা কারণে তাদের মূত্রথলির দরজাটা খুলছে না, প্রস্রাব করতে চাচ্ছে, দরজাটা স্পাজম করছে, তখন হয় কি মূত্রথলিটাকে বেশি প্রেসার দিয়ে পানিটা বের করতে হয়। ঠিক আছে, তো শরীরে আপনি দেখবেন কেউ যদি তার বাইসেপস মাসেলকে এক্সারসাইজ করে,
একটা মানুষ যদি বডি বিল্ডিং করে তখন দেখবেন তার বাইসেপসটা অনেক ঘন মোটা হয়ে যায়। হ্যাঁ, তখন যেটা আমরা জিমে যাওয়া বাইসেপস, সেরকম মূত্রথলিও যদি বেশি কাজ করে তখন এটা আমরা বুঝতে পারি তার হয়তো ইনফ্রাভেসিক্যাল একটা অবস্ট্রাকশন আছে, একটা বাধা আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। আপনাকে কিছুক্ষণ আগে আমি বলেছি ক্রনিক ইনফ্লামেশন মানে ক্রনিক ইনফ্লামেটরি মানে ইউটিআই যদি হয় তখন হয় কি তাদের সেলের লেয়ারের নিচে নিচে যে জীবাণু জমে সেখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনের একটা ধর্ম সেখানে কিন্তু মানে ফাইব্রোসিস হয়, তখন ওই লেয়ারগুলো আস্তে আস্তে মোটা হতে থাকে। তাহলে এটা দুইটাই ডিপেক্ট করে, একটা হচ্ছে এটার জন্য তার সিমটম আসবে, আবার বাধাগ্রস্তের জন্য সিমটম আসবে। তখন রোগীরা তার মূত্রথলিটা অনেকে ছোট হয়ে যায়, ইরিটেটেড হয়ে যায়, সামান্য একটু ইউরিন জমলেই সে মনে করে যে টয়লেট যেতে হবে। সে যখন করতে যায় দেখা গেল তার বেগ আসছে কিন্তু করতে পারছে না, হেজিটেন্সি হচ্ছে, বিভিন্ন সিমটম আসে, তখন তার চিকিৎসাতেও নেওয়ার জন্য সে আসে। তাহলে এটা ঠিক হয়ে যাওয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সাইন। তবে এটা আলট্রাসোনোলজিস্টরা বুঝতে পারে, এটা খালি চোখে বা একবার যদি থিকনেস হয়ে যায় এটা কি আর থিন হবে না, হওয়ার সম্ভাবনা নেই? এটার কোনো এভিডেন্স আছে কিনা? জি, এটা সম্ভাবনা হওয়া কম। একবার যদি থিকনেস বেড়ে যায় এটাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে যে এটা যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। ব্যবস্থাটা কি ধরনের? ব্যবস্থা হচ্ছে আমাদের তখন অবশ্যই আপনাকে ইউরোলজিস্টের কাছে আসতে হবে। তখন আমরা দেখব যে আপনার বহির্মুখী রাস্তাটা বন্ধ কিনা, বা আপনার ভিতরে ইন্টারনালি ওখানে ইনফ্লামেশনটা কোন পর্যায়ে গেছে। তখন আমরা সিস্টোস্কোপ বলে একটা জিনিস করি, ক্যামেরা দিয়ে দেখি যে ভিতরে লাইনিংগুলো দেখি, কখন আমরা বায়োপসি নিয়ে আসি যে এটা গুরুতর কোনো কারণ আছে কিনা। এই দুটারই চিকিৎসা আছে, করার পরে রোগীর প্রবলেমগুলো কমে যায়। কিন্তু যেই ঘনত্বটা পুরুত্বটা বেড়ে যায় সেটা তো আর রিভার্স করা যায় না, কিন্তু সেটা যেন আর ফার্দার প্রোগ্রেস না হয়, সামনের দিকে উনি যেন আরও ক্ষতিগ্রস্ত না হন সেই ব্যবস্থা আমরা করতে পারি সময় মতো উনি যদি আসেন আমাদের কাছে। কিন্তু যেটা ক্ষতি হয়ে গেছে সেটা কিন্তু, কারণ মূত্রথলি কিন্তু স্রষ্টা একটাই দিয়েছেন, সুতরাং এটার যত্ন আমাদের করতে গেলে আমাদের জানতে হবে, আমাদের এটার যত্ন নিতে হবে। ধন্যবাদ ডাক্তার তাজকিরা সুলতানা চৌধুরী। এতক্ষণ আমরা ডাক্তার তাজকিরা সুলতানা চৌধুরীর কাছ থেকে ইউরোলজি বিষয়ে সারগর্ভতার আলোচনা শুনলাম। এ থেকে আমরা অবশ্যই উপকৃত হব। আমাদের দৈনন্দিন জীবনে যে সকল সমস্যাগুলো আছে এগুলো থেকে আমরা অবশ্যই নিষ্কৃতি পাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা অবশ্যই উদ্বুদ্ধ হব। আমরা জানতে চাই চ্যানেলের দর্শকরা এতে উপকৃত হবে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। সবাইকে ধন্যবাদ। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোরের সমান। তাহলে আমরা যদি সময় মতো আমরা বছরটাকে ভাগ করে নিয়ে একটা পরিবারের একজন কর্তা ব্যক্তি বা একজন মা বা বাবা, সে যদি তার পরিবারের সবগুলো সদস্যের স্বাস্থ্যর বিষয়টাকে মাথায় রেখে যে কোনো কিছু হতে পারে, নিজেরা কিছু প্রতি মাসে মাসে টাকা জমাবে, একটা ফান্ড তৈরি করবে, ঠিক আছে, এবং তাদের একটা হেলথ ফাইল তৈরি করে স্বাস্থ্যর একটা কার্ড বানিয়ে রাখবে যে আমার বাচ্চাটার এই প্রবলেমটা আছে, আমার বাচ্চাটার হজমের সমস্যা আছে, আমার 2 নম্বর বাচ্চাটার অ্যালার্জির সমস্যা আছে, আমার হাজব্যান্ডের শ্বাসকষ্টের সমস্যা আছে। তো এক একজনের এক এক অসুখ থাকতে পারে, তারা প্রতি বছর তারা একটা হেলথ কার্ড মেনটেন করবে স্থানীয়ভাবে। এখন কিন্তু বাংলাদেশের আপনার স্বাস্থ্য কমপ্লেক্স একদম গ্রাসরুট লেভেলে কিন্তু স্বাস্থ্যসেবা আছে, হেলথ সেন্টার আছে, প্লাস হচ্ছে অনেক ছোট ছোট জায়গায় মানে প্রাইভেটলিও আছে, সরকারিভাবেও আছে, সেখানে আপনি চাইলে চিকিৎসা সেবা নিতে পারেন। বেসিক টেস্টগুলো করে আপনি আপনার নিজের একটা হেলথ একটা প্রোফাইল রেডি করে রেখে দিবেন। আজ আমরা ইউরোলজিক্যাল একটি বিষয় নিয়ে আলোচনা করব। এর পূর্বেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম পর্বে আমরা ডাক্তার তাজকিরা সুলতানা চৌধুরীর বক্তব্য শুনেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা তার সাথে ইউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনাগুলো শুনবো। ইউটিআই সিনড্রোম সাধারণ মানুষ কিভাবে বুঝবে তার মূত্র প্রদাহ হয়েছে, এটা কতটুকু এফেক্ট করছে হিউম্যান বডিতে, যদি একটু আমাদের পরিষ্কার করে বলতেন ম্যাডাম। ইউটিআই অথবা প্রস্রাবে জ্বালাপোড়া, সাধারণ মানুষ এটাকে প্রস্রাবে জ্বালাপোড়া নিয়ে আসেন। ইউটিআই প্রথম সিমটম হচ্ছে কিছুই বুঝবে না, কোনো সমস্যাই নাই, কিন্তু তার ইউটিআই আছে। এটাকে আমরা বলি অ্যাসিমটোম্যাটিক প্রেজেন্টেশন, তার কোনো অসুবিধা নাই কিন্তু তার শরীরে ইউটিআই থাকতে পারে। সেটা কিছু কিছু মানুষ, এটা আমি পরে বলছি। নাম্বার 2, প্রথম সবচেয়ে বেশি যেটা আসে জ্বালাপোড়া, অস্বস্তি ভাব, জ্বালাপোড়া। প্রস্রাব যখন তার ধরবে, নর্মাল একটা মানুষের প্রস্রাব ধরলে কিন্তু কোনো জ্বালাপোড়া হয় না। প্রস্রাব ধরে চাপ হয়, আমরা চলে যাই, টয়লেটে যাই, এটা ক্লিয়ার করে আসি। কিন্তু কোনো একটা কারণ যদি মানুষ দেখে যে তার যখনই প্রস্রাব ধরে তখনই তার তলপেটে একটা অস্বস্তি ভাব হয়, সেটা আরও কয়েকদিন গেলে দেখা যায় তার জ্বালাপোড়ার রূপ না, তখন সে ছুটে টয়লেটে যেতে বাধ্য হয়। না গেলে মনে হচ্ছে প্রস্রাবটা এখনই পড়ে যাবে। এটাকে আমরা বলি আর্জেন্সি, মানে
সংবেদনশীলতা। তারপরে সে এটারও স্টেজ পার হয়ে গেল। এরপরে হতে পারে যে সে প্রস্রাব করলো, করে উঠার পরে করার সময় জ্বলতে থাকলো এবং করার ঠিক পরে এমন মানে কষ্টকর একটা মানে স্কুইজ প্রেশার সে ফিল করবে, মনে হবে তার প্রস্রাবের রাস্তা দিয়ে কেউ একজন ব্লেড দিয়ে অথবা ছুরি দিয়ে আঁচড় দিয়ে গেল, যেভাবে সেভাবে জ্বলে উঠলো তলপেটে। তখন ভাবুন টয়লেটের মধ্যে আপনার তখন কিছুই করার নেই, তখন রুগীরা তখন পানি ব্যবহার করতে থাকে, ছটফট ছটফট করতে থাকে, বারবার টয়লেটে যায় আসে, আবার যায় আসে। দেখা গেল প্রচণ্ড প্রস্রাবের চাপ হলো, একটু গেল, অল্প একটু প্রস্রাব হলো কয়েক ফোঁটা, তারপর আবার শেষ, আবার চাপ হলো। এটাকে আমরা বলি ডিসইউরিয়া। এটা মানে হচ্ছে তার অবশ্যই মূত্রথলির ভিতরে একটা ভালো রকমের ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে। আরেকটা হতে পারে ইউটিআইতে ঘন ঘন টয়লেট ভিজিট করা, মানে বারবার টয়লেটে যাওয়া, কোনো ব্যথা নাই কিছু নাই, কিন্তু বারবার যাচ্ছে। যদি এটার সাথে ডায়াবেটিসের একটা মিল আছে, তারপরে এটা ইউটিআইয়ের একটা লক্ষণ হতে পারে। তারপরে হতে পারে পেশেন্টের তলপেটে ব্যথা, তলপেট ব্যথা, তারপর জ্বর এসে যাবে। এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা প্রথম সিমটমগুলো তো বলতে পারে না, যখন তার জ্বর এসে যায়, খেতে পারে না, বমি করে ছোট বাচ্চারা, তখন হতে পারে। ব্যথাটা তলপেটে থাকতে পারে, কোমরে উঠে যেতে পারে, কোমরের দিকে গেলে তখন সেটা সাধারণত কিডনি আক্রান্ত হয়ে গেছে বলে আমরা মনে করি। ঠিক আছে। আর আরেকটা হতে পারে ইউটিআর কারণে কারো যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস বেড়ে গেল। ইউরিন ইনফেকশন অথবা জ্বালাপোড়া হচ্ছে, প্রচুর পরিমাণে পানি নেয়, পানি খায়, তো এইটা প্রচুর পরিমাণে পানি খাওয়ার তো একটা লিমিটেশন আছে, কত লিমিটে আসলে খাওয়া উচিত? একটা সুস্থ 60 বছর 60 কেজি ওজনের একটা সুস্থ মানুষের পানি খাওয়ার প্রয়োজনীয়তা কতটুকু, তার বডি ওয়েটের অনুযায়ী সারাদিনে যেন সে 1200 থেকে 1500 ml তার প্রস্রাব হয়, সেই পরিমাণ পানি খেতে হবে। তাহলে 1200 ml প্রস্রাব হতে গেলে তাকে মিনিমাম 2 লিটার পানি খেতে হবে, 2 থেকে 2.5 লিটার। 2 লিটার মানে হচ্ছে আপনার 8 থেকে 9 গ্লাস, 8 গ্লাস, আর 2.5 লিটার জন্য 10 গ্লাস, তাহলে 7-8 গ্লাস খেলেই হবে। কারণ আমরা তো ভাত খাচ্ছি, চা খাচ্ছি, ডাল খাচ্ছি, ওখানেও 1-1.5 গ্লাস পানি চলে আসে, সেজন্য আমরা 6-7 গ্লাস পানি লিখে দেই। আচ্ছা, এখন সেটা নির্ভর করে পরিবেশ, আবহাওয়া, তারতম্য সেটার উপর। যখন অনেক বেশি গরম পড়বে তখন আপনি স্বাভাবিক পানি খাওয়া বাড়িয়ে দিবেন। আপনি যদি কায়িক পরিশ্রম করেন, বাহিরে থাকেন বা রান্নাঘরে কাজ করছেন, অনেক বেশি ঘেমে যাচ্ছেন, তখন আপনি পানি খাওয়াটা বাড়িয়ে দিবেন। রোগীকে আমরা সেটা বলি যে মিনিমাম 1200 ml ইউরিন আপনার হতে হবে 24 ঘন্টায়। ঠিক আছে। কিডনির মানে যে শুধু প্রস্রাব বের করে তা কিন্তু না, কিডনির আরও অনেক বড় একটা অনেকগুলো ইম্পর্টেন্ট রোল আছে। হ্যাঁ, তাহলে পানিটা আপনাকে এমনভাবে খেতে হবে সে ওই কাজটাও করবে, সাথে অন্য কাজও করবে। তাহলে আপনার 2 থেকে 2.5 লিটার পানি দৈনিক যথেষ্ট আমাদের দেশের জন্য। তো খুব রিলেটেড আরেকটা প্রশ্ন আছে ইউরিনেশন নিয়ে। ইউরিনেশনের সময় যদি আপনার ব্লিডিং হয় বা হেমাচুরিয়া যদি হয়, এটা কতটুকু ঝুঁকিপূর্ণ পেশেন্টের? তার জীবনে কোনো একটা সময় যদি 1-2বার রক্তপাত হয়, রক্ত প্রস্রাবের সাথে আসে, এটাকে আমরা অনেক অনেক গুরুত্বের সাথে দেখি। কারণ প্রস্রাবের রক্ত এটা খুব মারাত্মক একটা জিনিস। এটাকে সাথে সাথে আপনাকে আপনার চিকিৎসকের কাছে রিপোর্ট করতে হবে, আরও পরীক্ষা করতে হবে এবং এটা চিকিৎসা নিতে হবে। কারণ যদি বলি, সবচেয়ে সহজ কারণ হচ্ছে ইনফেকশন, মানে প্রদাহ, যেটাকে আমরা জ্বালাপোড়া বা প্রদাহ বলছি। প্রদাহের একটা এক্সট্রিম কারণ হচ্ছে রক্ত আসতে পারে, তো সেটা তো আপনি চিকিৎসা করলে ভালোই হয়ে যাবে। আর সবচাইতে খারাপ কারণ হচ্ছে ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার, কিডনির ক্যান্সার, বা হচ্ছে মূত্রনালীর ভিতরে যদি ক্যান্সার হয়, তাহলেও কিন্তু প্রেজেন্টেশন হবে প্রস্রাবের সাথে, শুধু শুধু রক্ত যাবে, কোনো ব্যথা হবে না, কিচ্ছু না। তাহলে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এবং ক্যান্সারের জন্য যে রক্তপাতটা যায় তাতে কিন্তু কোনো ব্যথা হয় না। রোগী বলবো আমার কোনো অসুবিধা নাই, মাঝে মধ্যে 2-1টা রক্তের চাকা যায়, আমি তেমন ফিল করি না, আর তো কোনো অসুবিধা নেই। তখন রোগীরা যখন আসে তখন অনেক দেরি করে আসেন। এই যে আপনার হেমাচুরিয়া যখন হয়, এটা কি রক্তের পরীক্ষা ছাড়াও ধরেন কোনো কারণ সিটি স্ক্যানিং বা এমআরআই অথবা আল্ট্রাসাউন্ড থেকে এটা ফাইন্ডিংস বা ডায়াগনোসিস করা সম্ভব? এটা আমি আপনাদের জানার জন্য বলি, সেটা হচ্ছে প্রস্রাবে রক্ত গেলে অবশ্যই আপনারা এটাকে সিরিয়াসলি, অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছে যাবেন। উনি প্রথমত আপনাকে কয়েকটা বেসিক টেস্ট করবেন, যেমন একটা রক্তের সিবিসি পরীক্ষা করবেন, আপনার ক্রিয়েটিনিন লেভেল দেখবেন। কারণ কিডনির যদি এমনিতেও অসুখ থাকে, ইনফেকশন, মানে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা অসুখ আছে, যেটা বাংলাদেশে অনেক 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 পাওয়া যায়, অনেক রোগী আক্রান্ত, তাদেরও কিন্তু
পেশাবের সাথে রক্ত আসে, এটা আবার খারাপ না, এটা হচ্ছে ট্রিটমেন্টটা ভালো হয়। তারপর তো আপনার ওখানে পাথরের জন্য রক্ত আসতে পারে, আপনার ক্যান্সারের জন্য আসতে পারে, টিবি রোগ, যক্ষা রোগ হয় মূত্রনালীতে, সেটার জন্য রক্ত আসতে পারে। তাহলে আপনাকে প্রথম ফার্স্ট লাইন ব্লাড টেস্ট করবে, আলট্রাসোনোগ্রাম করা হবে, একটা এক্সরে করা হবে, এটা হচ্ছে ফার্স্ট লাইন। এর ভিতরে যদি কোনো ক্লু পাওয়া যায় যে না আপনার আলট্রাসোনোতে মনে হচ্ছে মূত্রথলিতে একটা কিছু দেখা যাচ্ছে বা ঠিক বোঝা যাচ্ছে না, সেকেন্ডে কিন্তু আমরা যেটা করি ক্যামেরা দিয়ে তখন আমরা ডাইরেক্টলি ভিতরে যে সিস্টোস্কোপি করে দেখি, যেটা আমরা খাদ্যনালী যেরকম এন্ডোস্কোপ ঢুকিয়ে আমরা দেখি কোনো ঘা আছে কিনা, সেরকম প্রস্রাবের রাস্তা দিয়ে আমরা সিস্টোস্কোপি বলে একটা পরীক্ষা করি। আমরা সিটি স্ক্যান করি, সিটি ইউরোগ্রাম করি, এমআরআই করি, প্রয়োজনে আমরা আইভিউ পরীক্ষা করে লোকেট করি কোথায় কি আছে। আমাদেরকে অবশ্যই রেডিওলজিক্যাল এগুলোর আশ্রয় নিতে হবে। এবং আপনি জেনে খুশি হবেন বাংলাদেশে কিন্তু এখন ইউরোলজির মোটামুটি 90-95% অত্যাধুনিক চিকিৎসা, যেটা ওয়ার্ল্ডের সবখানে হয়, আমাদের বাংলাদেশে এখন সেই চিকিৎসাগুলো বর্তমান, শুধুমাত্র রোবট ছাড়া আর সব ধরনের চিকিৎসায় অত্যাধুনিক চিকিৎসা কিন্তু এখানে হচ্ছে। ইউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে কোনো কারণে যদি কোনো পেশেন্টের ক্যান্সার হয়, এটার কি অ্যাকচুয়ালি চিকিৎসা কি আছে? এটা যদি আর্লি স্টেজে ধরা পড়ে, মানে প্রাথমিক অবস্থায় যদি নির্ণয় করা যায়, বেশিরভাগ ক্যান্সারেরই অনেক ভালো চিকিৎসা রয়েছে, 2-1টা ছাড়া। আর আর্লি ইমিডিয়েট মানে এটা হচ্ছে স্টেজ 1, 2, 3, 4, 5 এরকম স্টেজ আছে। তা আমি যদি বলি কিডনির ক্যান্সার, এটার আপনার স্টেজ 1, স্টেজ 1 তো পুরোপুরি কিউরেবল হতে পারে যদি এটা আর্লি ধরা পড়ে। স্টেজ 2 ডিজিজের সময় মতো তাকে অপারেশন করতে হবে, তাহলে সার্ভাইভাল, ডিজিজ ফ্রি সার্ভাইভাল 95% মানে বলা যায় না, মানে 8-10 বছর পর্যন্ত কোনো কোনো রোগী বাঁচেন। মূত্রথলির ক্যান্সার, যেটাতে রক্ত যায় আমরা বলছি, মূত্রথলির ক্যান্সার একটা ভয়ানক ক্যান্সার। এটা সাধারণত মূত্রথলিটা একটা মানে কি বলবো বেলুনের মতো একটা অর্গান। এখন এটা একটা বড় জায়গা, এখানে সারাক্ষণ কিন্তু ইউরিনটা জমা থাকে, ফলে মূত্রথলির যদি কারো ক্যান্সার হয় তাদের কিন্তু একটা স্পটে ক্যান্সার থাকলেও সেটা সাধারণত একটা স্পটে থাকে না, এটা শাওয়ারিং পুরো দেয়াল জুড়েই হতে পারে। আপনি খেয়াল করেছেন যেমন যাদের চামড়ায় ক্যান্সার হয়, চামড়ায় সূর্যের অতিপ্রাকৃত রশ্মির কারণে কিন্তু চামড়ার বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে। এটা যে মানুষগুলোর হয় তারা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, পুরো জায়গায় একটা ভালনারেবল। সেরকম মূত্রথলির ক্যান্সার একটা স্পটে হলো, এটা আসলে একটা স্পটে থাকে না, এটা সবসময় এটা অ্যাডভান্স, মানে এটা একটা খারাপ দিক থাকে, সেজন্য আমরা এটাকে খুব ভয় পাই। আমাদের সাবজেক্টের এই মূত্রথলির ক্যান্সার যেই রোগীদের হয়, ওনাদের চিকিৎসা যদি সহজে শুরুতে না করা যায়, এইসব রোগীদের ভোগান্তি অনেক বেশি এবং মৃত্যু ঝুঁকি, মৃত্যু হারও অনেক বেশি, তবে এগুলোর চিকিৎসা আছে। ডায়াবেটিকের সাথে ইউরোলজিক্যাল বা ইউটিএর সম্পর্কটা আপনি বলছিলেন যে একটু ছোট করে বলবেন। তো এই জন্য ডায়াবেটিস রোগীর প্রথম ইয়েটা হচ্ছে বহুমূত্র রোগ, তাদের আসে ডাক্তারের কাছে ঘন ঘন প্রস্রাব করা নিয়ে, সেজন্য এটা রিলেটেড। আবার অন্য দিক থেকে ডায়াবেটিসের কারণেই রোগীদের ইউরিনারি ট্র্যাক্টে অনেকগুলো পরিবর্তন হয়ে যায়। যারা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের মূত্রথলিটার ভেতরের সেন্সেশনটা নষ্ট হয়ে যায়, তারা যে মূত্র জমে আছে বুঝতে পারে না, বলে ম্যাডাম আমি খুব ভালো কন্ট্রোল করতে পারি, আমি সকালবেলা একবার টয়লেটে যাই, আমি দুপুর 2টা-3টা পর্যন্ত কাজ করি, আমার আর বাথরুম ধরে না। উনি ভাবছেন এটা একটা খুব ভালো একটা তার ক্ষমতা, কিন্তু এটা কিন্তু ভালো ক্ষমতা না, তার কিন্তু সেন্সেশনটা যে কম, কারণ মূত্র ধরলে 2-3 ঘন্টা পরে আপনাকে সিগন্যাল দিবে ইউ হ্যাভ টু ভিজিট টয়লেট। এই সিগন্যালটা যদি না আসে তার মানে সে ক্ষতিগ্রস্ত, তার মানে তার সেন্সেশনটা কমে গেছে, তার নার্ভ দুর্বল অলরেডি হতে শুরু করেছে, এবং এটা দীর্ঘমেয়াদে আস্তে আস্তে তাকে অনেক প্রবলেমে ফেলবে। আমি তো আউটডোরে এই রোগীগুলো অনেক দেখেছি, বেশিরভাগ রোগীর ডায়াবেটিক, বারবার ইনফেকশন হবে, ক্রনিক ইউটিআই হবে, ক্রনিক ইউটিআই এদের অনেক বেশি হয়, ওদের লেয়ারটা মোটা হয়ে যায়, বারবার প্রস্রাব জমে থাকার একটা প্রবণতা হয়, তখন প্রস্রাব জমে থাকে, বারবার আবার ইউটিআই হয়, তখন দেখা গেল তার জ্বর এসে যায়, পেশেন্ট বারবার অ্যান্টিবায়োটিক খায়, তারপর ওইটার জন্য কিডনিটা এফেক্টেড হয়, এবং কিডনি ইনফেকশন ওদের খুব কমনলি হয় ডায়াবেটিক রোগীদের। এই ইনফেকশনগুলো অ্যান্টিবায়োটিক ছাড়া রিকভারি করা সম্ভব না, অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং আরো দেখতে হবে তার প্রস্রাব যদি জমে থাকে সেটা বের করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ওটা যদি যতদিন আপনি ওই জমে থাকার মানে একটা জায়গায় আধার ভর্তি ময়লা, সেইটা যদি পানিটা আপনি রিলিজ না করে দেন, শুধু ঔষধ দেন, উনি তো ভালো হবেন না। একজন ডক্টর হিসেবে সাধারণ মানুষের প্রতি আপনার উপদেশ কি? এটা আমি মাদেরকে বলতে পারি, প্রতিটা বাড়ির মা যারা আমার এই অনুষ্ঠানটা শুনছেন বা দেখছেন, বা বাবারা, আপনাদের পরিবারের প্রত্যেকের একটা হেলথ ফাইল তৈরি করে আপনি রেখে দিবেন, যেটা 6 মাস পর পর রিনিউ করবেন। কাদের বেশি রিনিউ করবেন? যাদের বয়স একটু বেশি,
40-এর পরে 50-এর পরে যারা অ্যাক্টিভ মেম্বার, তাদের একটু তাদের প্রেশারটা রেডি করে দেখা, তাদের রক্তে চর্বি ঠিক আছে কিনা, তাদের ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোলে আছে কিনা, কারো কারো ক্যান্সারের ঝুঁকি থাকে, পারিবারিকভাবে একজনের ক্যান্সার হলে ছেলে মেয়েদের হতে পারে, তাদের একটু সেই জিনিসগুলো খেয়াল রাখা, ডাক্তারদেরকে বলা, তারপর ছোট বাচ্চাদেরকেও স্বাস্থ্যটা চেক আপ করে রাখা। তাহলে হবে কি, আপনারা প্রতি বছরই কিন্তু আপনার নিজেদের সম্পর্কে জেনে রাখলেন, হঠাৎ করে একদিন আপনার একটা ক্রাইসিস আপনার তৈরি হবে না। এটা নাম্বার 1। নাম্বার 2, আপনাকে আমি বললাম আর্থিক ব্যবস্থাপনায় কিছু অর্থ আপনি জমিয়ে রাখলে কি হবে, একটা ইমার্জেন্সি যদি তৈরি হয় তখন আপনার কিন্তু ওই টাকাটা আপনার হেল্প করবে। এটা কিন্তু মেডিকেল ফান্ড, এটা আলাদা, এটা আমি সবাইকে বলি। আর তৃতীয়ত হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল। আপনারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন। একটা স্বাভাবিক জীবন কি, মনে করেন প্রকৃতিতে আমরা দেখি যেমন পাখি, আমাদের আশেপাশে গরু ছাগল, এরা কিন্তু আমাদের অংশ, আমাদের প্রকৃতির একটা অংশ। আমরা কিন্তু একসঙ্গে সহ অবস্থানে থাকি। একটা পাখি দেখেন ভোরবেলা যখন মানে সূর্যটা ওঠার সময় তার আগের থেকে আওয়াজ শুরু করে, নড়াচড়া শুরু করে, তখন থেকে সে তার দিন শুরু করে। আবার দিনটা শেষ করে কখন, যখন তার সূর্যের আলোটা নিভে যায়, তখন কিন্তু সে যার যার নিরে চলে যায়। সারাদিন সে কিন্তু কাজে ব্যস্ত। একটা পাখি বা একটা পশু প্রত্যেকে কিন্তু তার আহার জোগানোর জন্য ব্যস্ত। আমরা হিউম্যানরা, আমরা শুধু আহার যোগাই, এ কাজ আমরা আরো অনেক কাজ নিজেরা সেট করি, এবং সন্ধ্যা যত বাড়ে, রাত যত বাড়ে, আমাদের তত কাজের মানে আনন্দ সবকিছুই বেড়ে যায়। কিন্তু এটা হওয়া উচিত না। ন্যাচারালি যদি আমরা রাতটাকে বিশ্রামের জন্য রাখি, দিনের বেলাটা কাজে, আমরা যদি দিন 8টা-9টার সময় দিন শুরু করি, তাহলে কিন্তু আমরা ওখান থেকে 3 ঘন্টা পিছিয়ে গেলাম। তাহলে আর্লি টু রাইজ, আর্লি টু বেড, ম্যাক্সিমাম হেলদি ওয়াইজ, এই যে কথাগুলো আসছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আমাদের দিনের আলোটাতে কাজে লাগে, আমাদের কর্মক্ষম সময়টাকে বাড়ানো, সন্ধ্যার পরে আমাদের কাজগুলো কমিয়ে দেওয়া, বিশ্রামে বেশি যাওয়া। তাহলে হয় কি, আমাদের শরীরটা একটা ব্যালেন্সে থাকে। আমরা যখন বিশ্রামে থাকি, আমাদের শরীর, আমাদের হার্ট বলেন, ব্রেইন বলেন, কিডনি, মূত্রথলি, মূত্রন সব কিছু রেস্টে থাকে, সব মাসেলগুলো রিল্যাক্স থাকে। এবং শরীর রিল্যাক্স থাকলে মাইন্ড রিল্যাক্স থাকবে। মাইন্ড রিল্যাক্স থাকলে আপনি একটা সুন্দর একটা সময় পার করবেন, আপনার প্রত্যেকটা বিষয়কে আপনি অ্যাবজর্ব করতে পারবেন, মানে আপনার একটা পরিস্থিতিকে আপনি মোকাবেলা করতে পারবেন। কিন্তু আপনি যদি মানসিকভাবে, শারীরিকভাবে দুর্বল থাকেন, তা আপনি কোনো বিষয় কিন্তু নিতে পারবেন না, আপনি ভালো থাকবেন না। সুতরাং ভালো থাকার জন্য একটা সুস্থ স্বাভাবিক ব্যবস্থাপনা নিজের মধ্যে আনুন, পরিবারের সবাইকে সেইভাবে রাখুন, প্রোটেক্ট করে রাখুন, যে সবকিছু একটা সময়ের মতো খাবেন, সময় মতো ঘুমাবেন, সুষম খাবার খাবেন, অতিরিক্ত তেল মশলা খাবেন না, অতিরিক্ত পানি খাবেন না, অতিরিক্ত পরিশ্রম করলে সেটার সাথে প্রয়োজন মতো পানি খাবেন বা খাবার দাবার খাবেন, এই তো। আর কোনো যদি দীর্ঘমেয়াদী অসুখে আক্রান্ত থাকেন, ডায়াবেটিস, প্রেশারগুলো কন্ট্রোলে রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আপনি এতক্ষণ আমাদের শুধু ইউরোলজি নয়, আপনি ইউরোলজির বাইরেও বিভিন্ন রোগ জিজ্ঞাসা নিয়ে আপনি খুব সুন্দর আমাদের উত্তর প্রদান করেছেন, যেটা আমরা দর্শকরা শুনেছে। এবং আপনি অনেকগুলো অ্যাডভাইস করেছেন একজন ডক্টর হিসেবে, একটা মানুষের কিভাবে চলা উচিত, কিভাবে জীবন ধারণ করা উচিত। শুধু তাই নয়, আপনি একটা মেডিকেলের জন্য, মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিছু অর্থ সংগ্রহ করে রাখারও একটা পরামর্শ দিয়েছেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব ভালো লেগেছে। এবং আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ।